প্রেমের পাঁচ ফোড়ন পর্ব সংখ্যা ৮। লেখিকা আপনার লারা ফারিয়া ইসলাম। শান্তর পাশ দিয়ে চলে যাচ্ছে আহানা। দাঁড়াও, কিছু না, যাও। আপনি একটা। আহানা হাঁটতে হাঁটতে হাত থেকে কাঁটা ধরে টান দিয়ে খুলে ফেলল। ইস, আমি এখন খাবার খাবো কী করে? ডান হাতে কাঁটা ঢুকতে গেল। 2-3 বছর পর ভালো খাবার খাবো, আর সেই দিনই হাতে কাঁটা ঢুকতে গেল। পুটা কপাল আমার, সব হয়েছে বেয়াদবটার জন্য। আহানা একটু হাঁটতে সামনে রূপা আর নওশাদের সাথে দেখা হয়ে গেল তার। নওশাদ শান্তর কাছে চলে গেছে। রূপা আর আহানা হেঁটে বাসার দিকে ফিরে গেল। তারপর সে ফুল মীরাকে ফরিয়ে দিল। বিয়ে পড়ানো শেষ। আহানা খাবারের দিকে তাকিয়ে বসে আছে। শেষে বাবুর্চিকে বলে একটা চামচ দিয়ে যা পেরেছে খেয়েছে, তেমন খেতে পারেনি। আহানা আর রূপা বিকেলের দিকে রিকশা ধরে বাসায় ফিরে আসলো। আহানা এর আগে আর শান্তর মুখোমুখি হয়নি। বাসায় এসে কোনো কাজ করতেই পারছে না হাতের ব্যথার জন্য। টনটন করতেছে কেমন যেন। উফ, কী যন্ত্রণা। পরের দিন সকালে উঠে আহানা রেডি হতে যাবে, তখনই মিষ্টি মায়ের ফোন আসলো। তিনি বললেন কাল মিষ্টি তার নানুর বাসায় গিয়েছে, আসে নাই, তাই আজকে পড়াতে হবে না। আহানা ঠিক আছে বলে ফোনটা রেখে দিল। আবার গিয়ে একটু শুতেই ঘুমিয়ে পড়ল সে। কিরে ভাই, তুই এমন উদাস হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না, কিছু না। রূপা বলল আজ আহানা আসে নাই ভার্সিটিতে। আমি আহানার কথা জিজ্ঞেস করছি তোকে নওশাদ। না, ভাবলাম হয়তো ওকে মিস করতেছিস। না, আমি ওকে মিস কেন করব? ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। ইস রে, দুপুর 1টা বেজে গেল, আমি এতক্ষণ ঘুমালাম, ভার্সিটিতেও যেতে পারিনি। দূর। আহানা তাড়াতাড়ি উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ল। টিউশনি করাতে যেতে হবে। হেঁটে যাচ্ছে আহানা। ভার্সিটিতে পিছনে রোড দিয়ে যাওয়া সহজ বলে আগে ভার্সিটিতে আসলো আহানা। এখন তো 2টা বাজে মনে হয়, 3টা বাজে 1 ঘন্টা বাকি। আহানা ভার্সিটি ক্যাম্পাসে দাঁড়িয়ে ক্লাসরুমের দিকে একবার তাকালো রূপা আছে কিনা দেখার জন্য। না, দেখা তো যাচ্ছে না। থাক, আমি বরং টিউশনের দিকে যাই। আহানা টিউশনের দিকে গেল। কিছু দূর যেতে শান্তর মুখোমুখি হলো। শান্ত চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। আজ ভার্সিটিতে আসলো না কেন? আপনার কি তাতে? আহানা চলে যেতে নিতেই শান্ত ওর হাত মুঠো করে ধরে টান দিল। কি? হাত ছাড়ুন। এটা কোন ধরনের বেয়াদবি? কথায় কথায় আমার হাত ধরেন কেন? শান্ত আহানার হাত টেনে ধরে ওকে কাছে নিয়ে আসলো। আহানা এদিক ওদিক তাকিয়ে বলল, ছাড়ুন আমার হাত। হাত এমন করতেছেন কেন? শান্ত তার আরেক হাত উঁচু করে ধরল আহানার সামনে। তার হাতে কানের দুলগুলো, যেগুলো আহানা বিক্রি করে দিয়েছিল। আহানা অবাক চোখে কানের দুলের দিকে তাকিয়ে আছে। এই দুলটা তোমার না? আমার দুল আপনি পেলেন কই? নিবে নাকি? আহানা হাত বাড়িয়ে ধরতে যেতে শান্ত হাতটা সরিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। কি হলো? আমার দুল? 20 টাকা দিতে হবে, তাহলে দিব। আহানা কাঁপা কাঁপা গলায় বলল, এরকম করেন কেন? আমার দুল আমাকে দিন। কেন? তুমি তো হারিয়ে ফেলেছিলে। তো আমি যখন পেয়েছি তখন এটা নেওয়ার সময় তোমার উচিত আমাকে টাকা দেওয়া হাদিয়া হিসেবে। আহানা চোখে পানি এসে গেল। শান্তর হাতটা ছাড়ানোর জন্য হাত মুচড়াতে লাগলো সে। কি হলো বলো? নিবা নাকি নিবা না? নিতে হলে 20 টাকা দিতে হবে। থাক, আপনি রেখে দেন, লাগবে না আমার। আহানা তার হাত ছাড়িয়ে ফিচিয়ে গেল। তারপর চলে যেতে নিতে শান্ত বলে উঠল, 20 টাকা নেই তোমার কাছে তোমার হারিয়ে যাওয়া দুল কেনার জন্য? না থাক, লাগবে না আমার। কথাটা বলে আহানা হেঁটে চলে গেল। শান্ত দুলটা মুঠো করে ধরে দাঁড়িয়ে আছে সেখানে। আহানা ভাবতেছে, শান্ত পেলো কই আমার দুলটা? ওটা তো আমি বিক্রি করে দিয়েছিলাম। আহানা বাসায় ফিরে বোঝার চেষ্টা করেই যাচ্ছে, শান্ত দুলটা পেলো কই। ঘর ঝাড়ু দিতেছে সে, হঠাৎ একটা পোকা দেখলো সে। সম্ভবত জ্বালা হবে। আহানা ভয় পেয়ে পিছনে গিয়ে দুম করে দরজার সাথে একটা বাড়ি খেলো কপালে। উফ, পোকার কামড় খাওয়া ভালো ছিল। কে জানতো এই পোকার ভয়ে মাথার ব্যথা পাবো আমি। মাথা ঘষতে ঘষতে বিছানার উপর পা তুলে বসে পড়ল। আহানা ভয় করতেছে, এসব পোকা অনেক ভয় পায় সে। তার উপর বাসায় একা একা কী করবে? এখন না খেয়ে ঘুমিয়ে পড়ল সে। ভয়ে আর বিছানা থেকে নামেনি সে। মিষ্টির আম্মু বলেছে ও এখনও নানু বাসা থেকে আসেনি। পরের দিন রেডি হয়ে ভার্সিটিতে এসে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে আহানা। রূপা একটা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিছে, ও কাল রাতে করতে পারেনি। আহানা সেটাই করতেছে। চল, কাজ শেষ, এবার ক্যাম্পাসে ঘুরবো। 1 মিনিট, তোর কপালে এটা কিসের দাগ? লাল লাল? না কিছু না, রং লেগেছে মনে হয়। ওহ, চলে যায়। রূপা আহানার হাত ধরে টেনে নিয়ে গেল ক্যাম্পাসের দিকে। তোর অ্যাসাইনমেন্ট করে দিয়েছি আমি। থ্যাংক ইউ বনু। ক্যাম্পাসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও ক্লাসে ফিরে আসলো দুজন। ক্যাম্পাসে আজ শান্ত আহানাকে দেখেনি একবারও। শুন, তোর জামাটা আমি ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি, দাঁড়া
প্যাকেটটা আমার ব্যাগে। আহানা তার ব্যাগ থেকে জামার প্যাকেটটা টান দিতে ব্যাগ থেকে বেরিয়ে ফ্লোরে তার কানের দুল জোড়া পড়ে গেল। আরে আহানা, তোর কানের দুল দেখেছিস? হারায়নি, এটা তোর ব্যাগের ভেতরেই ছিল এটা। কিন্তু এটা তো, আহানা ভাবতেছে শান্ত তো ওকে এটা দেয়নি, তাহলে এটা তার ব্যাগ আসলো কী করে? আহানা ভাবতেছে ব্যাপারটা। দূর, কি এমন ভাবছিস তুই? দে আমি পরিয়ে দে। রূপা দুলগুলো নিয়ে আহানার কানে পরিয়ে দিল। দেখে কেমন চকচক করতেছে তোর কানে। তোর কান খালি মানায় না একদম। ভার্সিটিতে থেকে বের হয়ে সময় শান্ত আহানাকে দেখে মুচকি হাসলো। ওর কানে দুলটে দেখে তারপর আবার আরেক দিকে মন দিল। আহানা শান্তের দিকে তাকাতে চলে যাচ্ছে টিউশনের দিকে। গুনে গুনে কদম ফেলতেছে আহানা। প্রতিদিন 23 কদম হাঁটার পর শান্ত সামনে এসে দাঁড়ায়। 21, 22, 23। সামনে শান্ত দাঁড়িয়ে আছে, তবে চোখ আহানার দিকে থাকলেও মন ফোনে। কার সাথে যেমন কথা বলতেছে সে। বাবা, আমি ব্যাংক থেকে টাকা তুলেছি। ওকে ডান। আহানা রোবটের মতো দাঁড়িয়ে আছে শান্তের দিকে তাকিয়ে। শান্ত আহানাকে ফেরিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে ফিচিয়ে আবার আহানার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আহানা মাত্রে হাঁপ ছাড়তেছিল শান্তকে দেখে, আবারও দম বন্ধ হয়ে গেল তার। শান্ত আহানার কানের দিকে তাকিয়ে তারপর কপালের দিকে তাকালো। কি তোমার কপালে কি হয়েছে? রং লেগেছে? সবাইকে ধোকা দাও, আমাকে দিতে আসিও না। আমি দোয়া তুলসী পাতা না, দুনিয়া সব প্যাচ বুঝি। শান্ত হাত উঠিয়ে আহানার কপালে চাপ দিয়ে দিল। কি রঙের ব্যথা লাগে! আপনি একটা বেয়াদব, জঘন্যতম বেয়াদব। আহানা রেগে হনহনিয়ে চলে গেল। শান্ত হাসতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, কে রাখলো দুলটা? শান্ত। কিন্তু ও যদি ক্লাসরুম ঢুকতো, কেউ না কেউ তো দেখে ফেলতো, তখন সারা ভার্সিটি হতো ব্যাপারটা। নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে আমার ব্যাগে রেখেছে। এত ঢং না করে তখন দিয়ে দিলে ঝামেলা চুকে যেত। তুমি হয়তো ভাবছো তখন কেন দিয়ে নেই। এর কারণ হলো আমি রহস্য একটাই উত্তর বের করার জন্য আমি তোমার থেকে 20 টাকা চেয়েছি। তুমি বললা 20 টাকা দিবে না। দুল আমার কাছেই থাক। এর মানে তোমার হাতে টাকা নেই। এবার তোমার বাসা পর্যন্ত আমি পৌঁছে যাব। রহস্য ভেদ করতে বেশ লাগে। আহানা খাটে বসে কানের দুলগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে। বিক্রি করা জিনিস আবার ফেরত এসে গেল। লাভ কি? আমার চাল দরকার হলে আমার বিক্রি করে দেব আমি। শান্ত একটা বল ফ্রেন্ড নিয়ে বসে আছে। এই মেয়েটার বাবা কি চাকরি করে না? মেয়ের একটা কানের দুল কেনার সামর্থ্যও তার নেই। মেয়েকে এতগুলো টিউশনি করে টাকা ইনকাম করতে হয়। দূর, আমিও না কার জন্য এত ভাবতেছি যে কিনা আমাকে চড় মেরেছিল। শান্ত, এসব বাদ দে। আহানা দাঁত কেলিয়ে বসে আছে। পিওর মায়ের একটা রেসিপি আজ সে ফলো করেছে। কাঁচামরিচ বেটে পেঁয়াজ দিয়ে মেখে বাজবে, তারপর সেটা 2 দিন ধরে খাবে। এটা ভেবে তার মন আজ খুশি। আলমারি হয়ে আছে। পেঁয়াজকে কেটে কুচি কুচি করে কাঁচামরিচ বেটে সেটার সাথে মিশিয়ে বসে রইল। পিওর মাকে দেখলাম সাথে রসুনও দিয়েছিল। এখন আমি রসুন পাবো কই? আহানা সারা বাসা তন্ন তন্ন খুঁজে খাটের নিচ থেকে রসুনের একটা কোয়া পেয়ে লাফাতে লাফাতে রান্নাঘরে গিয়ে সেটা কুচি কুচি করে কাটলো, তারপর মেখে নিল। পিওর মা তো তেল দিয়ে ভেজেছিল, আমি তেল দিয়ে ভাজবো। না, তেল শেষ দেওয়া ঠিক না। আচ্ছা, একটুখানি তেল দে। তেল দিয়ে না ভাজলে গন্ধ আসবে, ঝাঁঝও আসবে, পরে পানি খেয়ে পেট পোড়াতে হবে। তেলে একটু দিয়ে ভেজে 2 ভাগ করে নিল সে। 1 ভাগ কালকের জন্য রেখে বাকিটা নিয়ে বসলো। খেতে ঝাল তবে বেশ লেগেছে। রোজ রোজ একই খাবার চেয়ে এটা বেটার। পরের দিন আবার পরে রেডি হয়ে ছুটলো আহানা। গন্তব্য মিষ্টিদের বাসা। ওদের বাসায় এসে লিফটে উঠে ভাবতে লাগলো ওই বাদরটার সাথে যেন দেখা না হয়। লিফট থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতে এগোনোর জন্য 1 পা রাখতে শান্ত সামনে এসে পড়ল। পরনে জঙ্গি স্যুট। শান্ত আহানাকে না চেনার ভান করে চলে গেল। ওমা, এই ছেলেটা মাঝে মাঝে কি হয় কে জানে। আহানা ব্রু কুচকে তাকিয়ে শান্তের চলে যাওয়া দেখতেছে। মিস, জানো শান্তু ভাইয়ের অনেক দুঃখ। সে কদিন বাদে মন খারাপ করে থাকে। কাল বিকেল আমি যখন মাম্মির সাথে ছাদে গিয়েছিলাম গাছে পানি দেওয়ার জন্য, তখন দেখলাম মন খারাপ করে দোলনায় বসে আছে। কেন জানি না তো, আমি অনেক জিজ্ঞেস করেছি, বলে না আমাকে। আহানা মিষ্টিকে পরিয়ে বাসে ফেরার সময় তার চোখে পড়ল 10 তলা বিল্ডিংয়ের একটু দূরে কচু গাছের ক্ষেত। আহানা কচু গাছ থেকে অনেক খুঁজে এখন কচু পেয়েছে। কচু গাছের পাতা সিদ্ধ করে মশলা দিয়ে রাঁধলে খুব ভালো লাগে এবং এটা অনেক উপকারী, বিশেষত চোখের জন্য। আহানা চুপি চুপি গিয়ে একটা একটা করে পাতা ছিঁড়তে লাগলো। অনেকগুলো পাতা নিয়ে রোডে এনে রাখলো। আরও 2-3টা নিলে বেশ হতো। 2 দিনের জন্য রান্না করতে পারতাম আমি।
আহানা আবার ভেতরে গিয়ে পাতে হাত দিতে গিয়ে পায়ের দিকে নজর গেল। তার বড় দুটো দুটো চোখ আরামসে নিশ্চুপভাবে তার রক্ত চুষে যাচ্ছে। এতক্ষণ সে টের পায়নি। চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল আহানা। কি করবে, কোথায় যাবে বুঝতেছে না। চোখ বন্ধ করে বসে আছে। সকাল 7টা তো ঢাকার অভিজাত এলাকা, মানুষের রাস্তা চোখেই পড়ে না। আর সেই অভিজাত এলাকায় সে চিৎকার করে মানুষ পাবে না। শান্ত কানে ইয়ারফোন দিয়ে জগিং করতে করতে যাচ্ছে রোড দিয়ে। গানের তালে তালে মাথা হেলিয়ে দুলিয়ে কচু ক্ষেতের দিকে একবার তাকিয়ে আবার আরেক দিকে তাকিয়ে থেমে গেল। 1 মিনিট কাকে দেখলাম। শান্ত আবারও তাকালো সেদিকে। আহানা চোখ বন্ধ করে ক্ষেতের মাঝখানে বসে আছে। ভয়ে বিড়বিড় করে কিসব বলতেছে মনে হচ্ছে। কান থেকে এয়ারপোর্টটা খুলতে শান্ত সেদিকে এগিয়ে গেল। এই মেয়ে, মাথা ঠিক আছে তোমার? এরকম জঙ্গলের ভিতর গিয়ে মাটিতে বসে কি করতেছে তুমি? প্লিজ আমাকে বাঁচান। কি হয়েছে? কি হয়েছে? আশেপাশে কোনো গুন্ডা পান্ডা তো দেখতেছি না আমি। আরে আমার পা। শান্ত এগিয়ে এসে তাকিয়ে দেখলো আহানার পায়ে পাতাতে একটা জোক আর একটার পায়ে টাকনুর উপর বড় বড়। এগুলো সরান না প্লিজ। তুমি এখানে আসতে গেছো কেন? আর মাঝখানে কেনই বা বসলে? আহানা জবাব না দিয়ে পড়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শান্ত হাত দিয়ে জোক সরাতে যেতে আহানা চিৎকার দিয়ে বলল, এই কি করতেছেন? হাত দিয়ে ধরতেছেন কেন আপনি? হাত দিয়ে ধরে সরাতে ইজি হবে বুঝছো? শান্ত হাত লাগাতে আহানা ভয়ে শান্তের টি-শার্ট টেনে ধরল। ওই দেখো তোমার গাড়ি। আহানা আর থাকতে পারবে না। শান্তের মুখে এ কথা শুনে এগিয়ে এসে শান্তের কাছে গিয়ে বসে পড়ল ভয়। প্লিজ গাড়ি থেকে সরান। শান্ত হেসে দিয়ে আহানার পায়ের চোখ দুটো সরিয়ে ফেলল। কই গাড়িটা সরিয়েছেন? আহানার চোখ বন্ধ। শান্ত বলল, সরিয়েছি। আহানা এবার হাঁপ ছেড়ে বাঁচল। উফ, পা কি জ্বালা করতেছে। উঠে দাঁড়াতে শান্ত 100টা প্রশ্ন করে বসল, এখানে কেন? আহানার চোখ বন্ধ। শান্ত বলল, সরিয়েছি। আহানা এবার হাঁপ ছেড়ে বাঁচল। উফ, পা কি জ্বালা করতেছে। উঠে দাঁড়াতে শান্ত 100 প্রশ্ন করে বসল, এখানে কেন এসেছো আহানা? কিসের জন্য এসেছো? কচু পাতা নিতে এসেছিলাম আমি। তোমার কি এখন চড়ুই বাতি খেলার বয়স? ছোটবেলায় আমি কচু পাতা দিয়ে শাক রান্না করে আমার পাতানো বউকে খাওয়াতাম কাঁচা কাঁচা। সে খেয়েও নিত। একটা বলদ ছিল পাতানো বউ। ছোটবেলায় সবার এমন পাতানো বউ থাকে। তোমার পাতানো বর নেই? না। ওহ, তাহলে তোমাকে বুঝিয়ে লাভ নেই। এ পাতা দিয়ে কি করবা সেটা বলো। কি করবা? আর রান্না করব। হোয়াট রান্না? তোমার মাথা ঠিক আছে? এ বয়সে কচু পাতা রেঁধে চড়ুই বাতি খেলবা তুমি? না দূর, বলতে তো দিবেন। আর এমন ভাব করেন কেন? জীবনে কচু পাতা রান্না করা খাননি? না, জীবনে প্রথম শুনলাম কচু পাতা রেঁধেও খাওয়া যায়। ও মাই গড, এটা সিদ্ধ করে মশলা দিয়ে ভাজি করলে অনেক মজা। শান্ত নিচে তাকিয়ে দেখলো আহানার পায়ে আরেকটা জোক। শান্ত চাহনি দেখে আহানা তার পায়ের দিকে তাকালো। আহানা জোক দেখে আবারও চিৎকার করে শান্তের হাত চেপে ধরল। প্লিজ এটাকে সরান প্লিজ। এক শর্তে। কি শর্তে? তুমি যে ডিশ রান্না করবা আমার জন্য ও আনতে হবে। আচ্ছা আনবো, সরান প্লিজ প্লিজ। আমার হাত না চাললে সরাবো কী করে? আহানা এবার হুঁশে আসলো। সে শান্তের হাত মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। তাড়াহুড়া করে ছেড়ে দিল। শান্ত ঝুঁকে এই জোকটাও সরিয়ে ফেলল। আহানা আর না দাঁড়িয়ে রোডের দিকে দৌড় মারল। এখানে থাকা আর পসিবল না। বাপরে বাপ, জোক 100টা ধরছে আমাকে। মনে থাকবে তো শর্তের কথা? আহানা কচু পাতা যেগুলো তুলেছিল সেগুলো হাতে নিতে নিতে বলল, ঠিক আছে আনবো। বাসায় ফিরে কচু পাতাগুলো কাটতে বসে পড়ল সে। ভালো করে ধুয়ে কেটে সিদ্ধ করে রেখে দিল। ভার্সিটিতে এসে রাঁধবে। সেদিন পিঠা 2টা ছিল, সেগুলো খেয়ে বের হলো সে বাসা থেকে। তখন 10টা 14 বাজে। আহানা রূপাকে নিয়ে ক্যাম্পাসে বসে এদিক ওদিক তাকাচ্ছে। শান্তকে কোথাও দেখা যাচ্ছে না। আমাকে খুঁজতেছ? আহানা চোখ বড় করে আশেপাশে তাকিয়ে দেখলো শান্ত মুচকি হেসে ফোনে কথা বলতে বলতে চলে যাচ্ছে। কথাটা আমাকে বলল নাকি ফোনে যার সাথে কথা বলতেছে তাকে বলল? আজব লোক, কখন কি করে বুঝি না আমি। আজ শান্ত একটা কাজে চলে গেছে তাই আর আহানাকে টিউশনে যাওয়ার পথে ডিস্টার্ব করতে আসেনি। আহানা তো ভয়ে ভয়ে রোড পেরিয়ে চলে গেছে। যাক বাবা, বাঁচলাম। আল্লাহ এই বান্দরটাকে সুবুদ্ধি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আহানা বাসায় ফিরে এসে সিদ্ধ করে রাখা কচু পাতাগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিল। একটা ছোট বক্সে শান্তর জন্য আলাদা করে রেখে দিল। মিমাপুর বাসায় আছে আজকে, তার ডিউটি শেষ। আহানা ওনার থেকে
গোটা জিরা 1 চামচ নিয়ে ভেজে কচু পাতার উপর ছড়িয়ে দিল। এতে করে স্বাদ 1000 গুণ বেড়ে যায়। যাক, হয়ে গেছে, কাল সকালে যাওয়ার সময় নিয়ে যাব। পরের দিন ভোরে আহানা বের হলো বক্সটা ব্যাগে নিয়ে। সোজা গিয়ে শান্তর বাসার দরজায় নক করলো। মনে হয় শান্ত ওর জন্য অপেক্ষা করতেছিল। নক করার 10 সেকেন্ড মধ্যে শান্ত এসে দরজা খুলল। নিন আপনার খাবার। শান্ত বক্সটা খুলে দেখলো শুধু কচু পাতা আর আইটেমটার সাথে আর কিছু। এ কি, শুধু এটা? এটা যেটা দিয়ে খাবো সেটা আনো নাই? মানে আপনি তো বলেছেন এটা খাবেন, আবার সাথে অন্য কিছু আনতে হবে সেটা তো বলেন নাই। এটা কি দিয়ে খায়? গরম। বুয়া তো 9টা ছাড়া আসবে না, ততক্ষণ ওয়েট করার ধৈর্য আমার নেই। এক কাজ করো, তুমি ভাত রেঁধে দাও, আসো। কি আমি? আপনার মাথা ঠিক আছে? কেন, কি সমস্যা? আপনার মাকে বলেন, মা এখানে থাকলে তো আর তোমাকে বলতাম না। আর তার মানে আপনি বাসায় একা? আমি একা একটা ছেলের বাসায় যাব না। আমি কি তোমাকে খেয়ে ফেলবো নাকি? খেতেও তো পারেন। উফ, তাহলে বোন থাকলে বোনকে বলেন। শোনো, আমার বাসায় আমি, নওশাদ, সূর্য আর রিয়াজ থাকি। কি, আমি যেখানে এতগুলো ছেলে আছে সেখানে যাব? ইম্পসিবল। মিষ্টি। কি? শান্ত। মিষ্টির মা বললেন, কি হয়েছে শান্ত? আন্টি, মিষ্টি আজ আহানার কাছে আমার বাসায় পড়লে কোনো সমস্যা আছে? আসলে আমার আহানার থেকে একটা অ্যাসাইনমেন্ট নেওয়ার আছে, নোট করে নিতে হবে। ওকে, সমস্যা নেই। যাও মিষ্টি, বই খাতা নিয়ে শান্ত ভাইয়ের বাসায় যাও। আহানা ব্রু কুচকে তাকিয়ে আছে। মিথ্যুক কোথাকার। কি, মিষ্টি থাকলে তো আর আমি আর তুমি একা না, তাই না? আহানা মুখ বাঁকিয়ে মিষ্টিকে নিয়ে বাসার ভিতর ঢুকলো। কি সুন্দর বাসা, আল্লাহ গো। মিষ্টি সোফায় গিয়ে বসে পড়লো খাতা কলম নিয়ে। আহানা ওকে একটা অঙ্ক করতে দিয়ে শান্তের দিকে তাকাতে শান্ত বলল, শোনো, আমাদের ফ্রিজে ফ্রাইড রাইস আছে, ওটা দিয়ে এই ডিশটা খাওয়া যাবে? কি বললেন? ফ্রাইড রাইস? সেটা কি? ভাজা ভাত? সেটা কেমনে খায়? কি, তুমি ফ্রাইড রাইস চিনো না? জীবনও খাও নাই? না। পোলাও চিনো? হ্যাঁ চিনি তো, ওই দিন মীরার বিয়েতে খেয়েছি। এর আগেও খাও নাই? না। ও মাই গড। ওকে ওয়েট। শান্ত ফ্রিজ থেকে ফ্রাইড রাইসের বাটিটা বের করে আহানাকে দেখালো। ও আচ্ছা, এগুলো হলো পোলাও ভাজা, তার সাথে সবজি, এটাই বললেই হতো। আমি কি জানি তুমি উপকরণ শুনে খাবার চিনো, নাম শুনে নয়। না না, এটা দিয়ে কচু পাতা খাওয়া যাবে না, জীবনেও এমন নাম শুনি নাই। গরম ভাত দিয়ে খাওয়া যাবে। রাঁধতে পারো তো? কেন পারবো না, আমাকে রান্নাঘর দেখিয়ে দিন। শান্ত রান্নাঘর দেখিয়ে দিল। আহানা ভিতর ঢুকে অবাক হয়ে গেল। ওমা, রান্নাঘর দেখি সোফার রুমের চাইতেও সুন্দর। প্লেট, বাটি, গ্লাস রাখার একটা ওয়াল ক্যাবিনেট। আহানা হাঁ করে সেটাই দেখতেছে। তারপর পাতিল হাতে নিল চাল ধোয়ার জন্য। এই যে শুনুন। শান্তের বুকে দুঃখ করে উঠল আহানার ডাক শুনে। এগিয়ে এসে বলল, এই খবরদার, আমাকে এমন করে ডাকবা না একদম। আহানা বিস্মিত হয়ে বলল, কেন, কি হয়েছে? আমার কেমন জানি লাগে, আর তুমি এমনভাবে ডাকতেছো যেন তোমার বিয়ে করা বর। আজব তো, আমি এত সব ভেবে ডেকেছি নাকি? আর আপনি এত উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে থাকেন কেন? আমার ঠেকা পড়ে নাই আপনার ভাত রেঁধে খাওয়ানোর। চাল কোথা তা জানার জন্য রেখেছি এই বালতির ভিতরে। আহানা বালতির দিকে তাকাতে ওর চোখ কপাল উঠে গেল। এত বড় বালতি ভরা চাল তো? আহানা চুপচাপ বালতি থেকে পাতিলে চাল নিল, তারপর ধুয়ে ভাত বসিয়ে দিল। এরপর এসে মিষ্টিকে পড়াতে বসে গেল। শান্ত একবার এক রুমে পায়চারি করতেছে। সোফার রুমের সামনে 2টা রুম, একটাতে নওশাদ, সূর্য আর রিয়াজ থাকে, আরেকটায় শান্ত থাকে। মিষ্টি, তুমি কিছু খাবে? গোলাপজাম খাবো। তাহলে মিষ্টিকে খাবে? শান্ত আহানার দিকে তাকাতে আহানা বলল, ও কিছু খাবে না, তোমাকে জিজ্ঞেস করি নাই আমি। শান্ত মিষ্টি এনে দিল। মিষ্টি তার অঙ্ক করা শেষ করে খাওয়া শুরু করে দিছে। আহানা ভাত দেখতে রান্নাঘরে এসে এদিক ওদিক দেখতেছে। কি বিশাল রান্নাঘর, 20 জন লোক দাঁড়াতে পারবে, তাদের কোনো সমস্যা হবে না। এই আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। কফি বানায় কেমনে জানো না? কি জানো? তোমার আম্মু তোমাকে রান্না শেখায়নি? শান্ত নিজে নিজে কফি বানালো। আহানার জন্য 1 কাপ বানালো, কারণ আহানা মিষ্টিকে পড়ানোর সময় ঝিমালো। শান্ত দেখেছিল সেটা। মিষ্টির জন্য ভুলে কফি বানিয়ে ফেলছিলাম, বাট ও তো বাচ্চা মেয়ে, এসব খায় না, লাইকও করে না। বরং তুমি খাও এটা। আমি? না, তোমার ভূত। আহানা কফি 1 চুমুক দিয়ে চোখ ঠোঁট বাঁকিয়ে বলে, ইস কি তিতা, আমাকে এসব কি খেতে দিছেন? এর চেয়ে তো রং চা ভালো, কফিতে এমনই। না, আমি খাবো না। এটাকে পানীয় আইটেম বানিয়েছে কে? কি দেখে বানিয়েছে কে জানে? ভাত রাঁধা হয়ে গেছে। আহানা একটা প্লেটে রান্না করা কচু পাতা নিয়ে ভাত বেড়ে ডাইনিংয়ে এনে রাখলো। শান্ত হাত ধুয়ে বসেছিল সেই কখন থেকে। আহানা প্লেট রাখতে মেখে 1 লোকমা মুখে দিয়ে দিল, সাথে সাথে এটা তো খুব টেস্টি। আরে এটা তো পাতা বাটা। পাতা বাটা? হ্যাঁ,
আমার মা এই ডিশটা বানাতো কিছুদিন পর পর, আমি এটাকে পাতা বাটা বলতাম। একদম আমার মায়ের হাতের রান্নার স্বাদ, সেম টু সেম। আমার মাও এভাবে ওপর দিয়ে জিরা গুঁড়ো ছিটিয়ে দিত, বানাতো মানে। এখন আর বানায় না। শান্তের মুখটা প্যাকাশো হয়ে গেল মুহূর্তে। নিচের দিকে তাকে চুপচাপ খাবারটা শেষ করে উঠে চলে গেল হাত ধোয়ার জন্য। আহানা ঠায় দাঁড়িয়ে আছে। কি বললাম, এভাবে রিয়েক্ট করলেন কেন উনি? আহানা ভাবতে ভাবতে প্লেটটা নিয়ে ধুয়ে রেখে দিল। আচ্ছা আমি যাই। শান্ত তার রুমের বিছানায় আরেকদিকে মুখ করে বসে আছে, কথা বলার মুড নেই তার। আহানা কথাটা বলে চলে গেল মিষ্টিকে তাদের বাসায় দিয়ে এসে। আহানা বাসায় ফিরে দেখলো 9:20 বাজে। এত দেরি? তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে আবার ভার্সিটিতে যেতে হবে। আহানা ব্যাগ গুছিয়ে নিচ্ছে, হঠাৎ ফোন আসলো আকাশের মায়ের। উনি বললেন আজ আকাশকে 2 ঘন্টা বেশি পড়াতে হবে, কাল ওর পরীক্ষা। আহানা ভেবে বলল, কিন্তু আন্টি, তাহলে তো আমার বাড়ি ফেরা দেরি হয়ে যাবে। ফিউকে তো আজ 3টে থেকে 5টা পর্যন্ত পড়াবো বলেছি আমি, কারণ ফিউরও কাল পরীক্ষা। 5টা থেকে 6টা লেগে যাবে আকাশদের বাসায় হেঁটে যেতে। তারপর আকাশকে 6টা থেকে 2 ঘন্টা পড়ালে তোর 8টা বেজে যাবে। আপনার বাসা তো দূরে। উনি বললেন রিক্সা করে আসতে তো 30 মিনিট লাগবে। উনি তো আর জানেন না আহানা হেঁটে ওনাদের বাসায় যায়। হেঁটে আসতে 50 মিনিট লাগে প্রায়। আহানা হাঁ বলে দিল, কারণ আকাশ সবসময় অঙ্কতে ফেল করে। ম্যাথ বলতে কাঁচা সে। কাল ভালো করে বুঝিয়ে পড়িয়ে দিয়ে হয়তো পাশ করাতে পারবে। 8টার সময় তো সব অন্ধকার হয়ে যায়। হ্যাঁ তো বলেই দিলাম, কিন্তু বাসায় ফিরবো কী করে যদি ফতে বিপদ হয়? ভার্সিটিতে এসে ভেবে যাচ্ছে আহানা কী করে রাত করে বাসায় ফিরবে। সে যে গলি দিয়ে বাসায় আসা লাগে সেটা অত্যন্ত নির্জন এলাকা। ভাবতে গা কাটা দিয়ে ওঠে। কিরে, কি এত ভাবছিস? না কিছু না। আজ শান্ত ভার্সিটিতে আসে নাই মনে হয়, আমার কথা এত কষ্ট পেল। আমি কি এমন বললাম যে ভার্সিটিতে আসলো না? আজব। বাবা, আমি ব্যাংকের সব কাজ ফুলফিল করে দিয়েছি, আর টেনশন নিও না। ওকে ওকে। শোন, ঈদের কিন্তু অবশ্যই আসবি আমার কাছে। আচ্ছা আসবো। 20, 21, 22, 23। আহানা এদিক ওদিক তাকাচ্ছে। ওমা, শান্ত নেই। হুর, আমিও না। প্রতিদিন একই ঘটনা ঘটবে তা তো নয়। আহানা 24তম কদম ফেলার আগে সামনে শান্ত এসে দাঁড়ালো। পরনে কালো টি-শার্ট, তার উপর হলুদ রঙের জ্যাকেট, ইয়ালম্বু। আহানা হাঁ করে উপরে তাকিয়ে আছে শান্তর মুখের দিকে। শান্ত বাবাকে বাই বলে ফোনটা পকেটে ঢুকালো। আহানা কি বলবে বুঝতেছে না। পাশ দিয়ে চলে যেতে নিতে শান্ত বলল, দাঁড়াও। কি থ্যাঙ্কস? কেন? আমাকে ওই পাতা বাটা রেঁধে খাওয়ানোর জন্য। ওহ সরি কেন? আমি আপনাকে তখন আপনার মা কচু পাতা রেঁধে খাওয়ানো না কেন সেটা বলে কষ্ট দিয়েছিলাম। ইটস ওকে, তুমি তো সবটা জানো না। যাই। আহানা চলে গেল ওখান থেকে। শান্ত ভার্সিটির দিকে চলে গেল। তো আমার সাথে কিছু কাজ আছে তার। 8টা বাজতে 10 মিনিট বাকি। আহানা বারবার ঘড়ি দেখতেছে। চারদিকে অন্ধকার হয়ে গিয়েছে। জানালা দিয়ে আহানা বারবার একটু আলো চোখে পড়ে কিনা তা দেখার চেষ্টা করতেছে। না, একটু আলো নেই। আরও মনে হচ্ছে রাতের গভীরতা বেড়ে আসতেছে। 8টা বাজে। আহানা আকাশদের বাসা থেকে বের হলো। অবশেষে ভয়ে ভয়ে কিছুটা জোরে হেঁটে চলেছে। দুপাশে বিল্ডিং, মাঝখানে চিকন গলি, সেটা দিয়ে হেঁটে চলেছে সে। এখন পর্যন্ত কোনো বখাটে বা ছেলেদের আড্ডামহল চোখে পড়েনি তার। ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে সে। আজ নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে আহানার। যে গলি দিয়ে আহানা হেঁটে যাচ্ছে সেই গলিটা যেখানে শেষ হয় আরেকটা গলি শুরু হবে, ঠিক সেই জায়গায় 5টা ছেলে দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তাদের। আহানা তাদের দেখেছে এবং তারাও আহানাকে দেখেছে। নির্জন এলাকা বলে ছেলেগুলো বাদে আশেপাশে কোনো মানুষ চোখে পড়তেছে না। আহানা ছেলেগুলোকে ফেরিয়ে চলে গেল, কিন্তু তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। পিছন তাকাতে আহানার মন হলো ভয় জ্ঞান হারাবে। এখন 5টা ছেলেগুলো কিভাবে তাকিয়ে আছে তার দিকে, তার পিছু পিছু আসতেছে। আহানা এখন কি করবে? ওর যদি কোনো ক্ষতি করে ফেলে? আহানা হাঁটার গতি বাড়িয়ে দিল। খুব জোরে হেঁটে যাচ্ছে সে, কিন্তু না। ছেলের 5টার মধ্যে 2জনের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি? আমার পথ আটকিয়েছেন কেন? কেন জানো না? একা পথে সুন্দরী নারী দেখলে হাত ছাড়া কি করি বলো? আহানা এদিক ওদিক তাকালো। সম্ভবত সে এখন ওই রোডে যেখানে একপাশে একটা ডোবা, যার আশেপাশে মাঠ, অন্ধকার, ঠিকমতো বোঝা যায় না ভালো করে, কিন্তু একটা পিলার দেখে আহানার আন্দাজ করলো সে এখন কোথায়। ছেলেগুলো আরও কাছে আসতে আহানা
ছেলেগুলো কাছে আসতে আহানা সরে দাঁড়ালো। পিছনে বাকি 3 জন বাজে বাসায় গান গাইতেছে। তারা আহানা সুযোগ খুঁজতেছে পালিয়ে যাওয়ার, কারণ এখানে চিৎকার দিয়েও কাউকে পাবে না। সে জানে, কারণ বাসা বাড়ির পেছনে ফেলে এসেছে সে। এই জায়গাটা যে গলির জন্য তার কাছে নির্জন মনে হতো, সেটাই সেই গলি। আহানা তার সামনে 2টো ছেলের পাশে ফাঁক দিয়ে সময় না নষ্ট করে এক দৌড় দিল, পাশ দিয়ে দৌড় দিল। আহানা তার সামনে 2টা ছেলের পাশে ফাঁক দেখে সময় নষ্ট না করে এক দৌড় দিল। যার পাশ দিয়ে দৌড় দিল সে আহানার ধরার জন্য ওর কাঁধ ধরতে গেল, কিন্তু আহানা খুব গতিতে দৌড় মেরেছিল, যার কারণে ছেলেটা হাতটা আহানার হাতের ওপর দিয়ে স্লিপ খেয়ে গেল। আর নখের আঁচড় আহানার হাতে উপরিভাগ ছড়ে গেছে। এতই জোরে ধরতে গিয়েছিল যে আহানার জামাও ছিঁড়ে গেছে কিছুটা হাতার উপর দিয়ে। আহানা প্রাণপণে দৌড়াচ্ছে, এখন তার ইজ্জত আগে পরে বাকি সব। দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিংয়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল সে। ছেলেগুলো অন্ধকারে ঠিক বুঝতে পারল না আহানা কোন দিকে গেছে। আহানা হাঁপাতে হাঁপাতে উঁকি দিয়ে দেখলো ছেলেগুলো এখনও রোডে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর কী সব বলতেছে। 5 মিনিট ধরে আহানা চুপচাপ বিল্ডিংয়ের পিছনে দাঁড়িয়ে রইল ছেলেগুলি চলে যাওয়ার পর্যন্ত। ওরা চলে যেতে আহানা রোডে এসে ভালো করে চারদিকে দেখে গতিতে বাসায় ফিরে আসলো। রাত 9:30 বাজে। আজ খুব বাঁচা বেঁচেছি আমি, হাত খুব ব্যথা করতেছে। জামা খুলতে আহানা চমকে উঠল। তার হাতে 4টা আঙ্গুলের আঁচড় দেখে জামাও ছিঁড়ে গেছে। থাক, আমার মান সম্মানের কাছে এগুলো কিছু না। জামাটা ধুয়ে ফেলতে গিয়ে আকাশের দিকে তাকালো সে। হঠাৎ খুব কান্না পেয়ে গেল। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল সে। আমার এই দুনিয়াতে কেন কেউ নেই? কেন আমার পরিবার নেই? আমাকে এত এতিম কেন বানালে? এত অসহায় কেন বানালে? কি দোষ করেছিলাম আল্লাহ? এতদিন ধরে কত মানুষের পশু পুরুষত্ব চেহারার সামনে এসে সবসময় নিজের ইজ্জত বাঁচিয়ে রেখেছি আমি, আর এখন তো মনে হয় নিজের এই সম্মানটুকু শেষ হয়ে যাবে। কেন আমি একাই কষ্ট পাই? কেন সবসময় আমার সাথে এমন হয়? না মা আছে, না বাবা আছে, না ভাই বোন আছে। আমাকে দেখে রাখার জন্য কেউ পাঠালে না তুমি। আমার নিজের ওপর নিজের দায়িত্ব দিয়েছ তুমি। পারলে পারবো, না পারলে মরবো, তাই না? মরতেও দাও না, মরণ দাও না আমার। আহানা চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। চুপচাপ খাটের ওপর এসে বসে আছে সে। কচু তরকারি আছে, ভাত রেঁধে খেতে হবে, না খেলে নষ্ট হয়ে যাবে। ভাত বসিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো সে। পরের দিন ভোরে রোবটের মতো হেঁটে যাচ্ছে আহানা গন্তব্যস্থান মিষ্টিদের বাসা। রাস্তা খালি, তাও বারবার গা শিউরে উঠছে তার। এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতেছে সে। বুকের ভিতরে দরপড় দরপড় করেই যাচ্ছে, থামাথামি নেই কোনো। কেন এমন হচ্ছে? আচ্ছা, আমি আজ আবার আকাশদের বাসায়, ওদিকে যাব কি করে? যদি ছেলেগুলো আবারও এসে যায়। ভাবতে ভাবতে লিফটের দরজা খুলে গেল। আহানা অন্যমনস্ক হয়ে লিফট থেকে বের হচ্ছে ধীরগতিতে। শান্ত লিফটের সামনেই ছিল, নিচে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল এতক্ষণ। হঠাৎ লিফটের দরজা আটকে গেছে। আহানা এখনো বের হয়নি। দরজার মাঝ বরাবর সে শান্তকে চোখ বড় বড় করে হাত এগিয়ে দিয়ে আহানাকে টান দিয়ে বের করে আনলো লিফট থেকে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আহানা চমকে এদিক ওদিক তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। কি কোথার উত্তর দিচ্ছ না কেন? আহানা এখন বুঝতেছে না কি হচ্ছে, কি নিয়ে কথা বলতেছে শান্ত। কাল সারা রাত ঘুমাতে পারেনি আহানা বয়ের চোটে। এখন একটা ঘোরের মধ্যে আছে সে। শান্ত আহানার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে তোমার? আহানা কেঁপে উঠল ব্যথার, কারণ আঁচড় যেখানে লেগেছিল শান্ত সেখানে চেপে ধরে আছে। আহানা শান্তর হাত সরিয়ে একটু পিছিয়ে গেল, চুল ঠিক করে বলল, না কিছু না। তারপর মিষ্টিদের বাসায় চলে গেল। এই মেয়েটার মাঝে মাঝে কি হয় আমি বুঝি না। আহানা ভার্সিটিতে এসে মনমরা হয়ে বসে আছে। রূপা বারবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে। আহানার কষ্ট চেপে রাখতে পারলো না, কেঁদেই দিল। ক্লাসে সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কিরে এমন করে কাঁদছিস কেন? দেখি আমার দিকে তাকা। আহানা, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? আহানা চোখ মুছে পাশে তাকিয়ে দেখলো সবে ওর দিকে তাকিয়ে আছে। এখানে আন্না থেকে বেরিয়ে চলে গেল সে। রূপা ডাকতে ডাকতে আসতেছে পিছন থেকে। আহানা চলে যাচ্ছে ভার্সিটি থেকে। শান্ত বাইকে বসে যখন বাসায় ফেরার জন্য বাইক ঘোরালো, তখনই দেখলো আহানা বের হয়ে যাচ্ছে জোরে হেঁটে হেঁটে। রূপার আহানার সাথে দৌড়ে না পেরে ক্যাম্পাসের মাঝে থেমে গেল। শান্ত এবার চিন্তায় পড়লো কি হয়েছে তা জানার জন্য। আজ আর কদম গুনে নাই। আহানা চোখ মুছতে মুছতে হাঁটতেছে সে। কৃষ্ণচূড়ার গাছটার কাছে এসে হাঁটার গতি কমিয়ে দিল। এই রোডটাকে মানুষ চলাচল একদম কম, বলতে গেলে একদমই নেই, কারণ এটা ভার্সিটির পেছনের রোড। আহানার নিচে রাস্তায় বসে কেঁদে যাচ্ছে। কেউ নেই সে জানে, তাই চিৎকার করে কাঁদছে। সে চাইলেও টিউশনি ছেড়ে দিতে পারে, কিন্তু ছেড়ে দিলে তাকে রাস্তায় বাসা বানাতে হবে। এসব ভেবে কাঁদতেছে সে। আর টিউশনি না ছাড়লে সেই ছেলেগুলোর মুখোমুখি হতে হবে আবারও। শান্ত থ হয়ে আহানার কান্না দেখতেছে।
কিছু বলার সাহস পাচ্ছে না সে। পাবে কি করে সান্ত্বনা দিবে সেটা কোনো কুল কিনারা সে খুঁজে পাচ্ছে না। বাতাসে গাছে কৃষ্ণচূড়া ফুল জোরে আহানার গায়ের সামনে পড়তেছে একের ওপর এক। আজ আহানা হাত পাতে নেই, তার খেয়ালেই নেই তার প্রিয় ফুল ঝরে পড়ে যাচ্ছে। শান্ত কৃষ্ণচূড়া গাছটার পাশে একটা নাম না জানা গাছের শেকড়ে বসেছে। আহানা নিচের দিকে তাকিয়ে হাত পা গুটিয়ে কেঁদেই চলছে। এ কান্নার থামাথামি নেই কোনো। শান্ত ব্যাপারটা বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে আবার আহানার দিকে তাকাচ্ছে। আবার ভাবতেছে কি কারণ হতে পারে। সে আহানার খুব কাছে, আহানা টেরও পায়নি, কারণ শান্ত একটুও নড়তেছে না। যেটা নড়তেছে সেটা হলো ওর চোখের পাতা। আহানাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করতেছে সে। আহানা মুখ তুল লোকটার দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়তেছে তার লেকটার ওপর ঘন গাছগাছালি। আহানা সেটাই দেখতেছে। শান্ত এবার দেখলো আহানার চোখের পানি গড়িয়ে ও থুতনির ওপর গাঢ় কালো রঙের তিলটার ওপর গিয়ে যাচ্ছে। শান্ত সেটা দেখে নড়ে উঠল, তারপর মুখ খুলল। আবার কানের দুল হারিয়েছে বুঝি? আহানা চমকে পাশে তাকিয়ে দেখলো শান্ত ওর থেকে একটু দূরের গাছে শেকড়ে বসে চেয়ে আছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে জিহ্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে হাত দিয়ে মুখটা ভালো করে মুছে দাঁড়িয়ে পড়ল সে। আপনি এখানে? আমার প্রশ্নের জবাব পেলাম না। তাহলে তোমার প্রশ্নের জবাব কেন দেব? আহানা মুখটা নিচু করে ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, কানের দুল তো কানেই আছে। পালাতে যেতে শান্ত সামনে হাত দিয়ে ওর পথ আটকাল। আহানা শান্তের চোখে চোখ রাখতে ওর আরও জোরে কান্না পাচ্ছে। দাঁত মুখ খিচে ওড়নাটা মুঠো করে চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করতেছে সে। কাঁদো, আমি দেখি। না কিছু হয়নি। হাত সরান, আমার টিউশনিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। কিছু না হলে কেউ চিৎকার করে কাঁদে না। আমার পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করার অধিকার আমি আপনাকে দিয়ে নেই। আমাকে কেউ অধিকার দেয় না। আমার অধিকার আমি নিজেই তৈরি করি। তুমি আমাকে না বললেও আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। আহানা গাপটি মেরে রাস্তার মাঝখানে বসে আছে। সে কখন থেকে শান্ত তার পিছনে গাছটা সে করে বসে একের পর এক ইটের কণাগুলো লেকটাকে টুকুর টুকুর করে ফেলতেছে। আহানা বিরক্ত হয়ে পেছন ফিরে শান্তর দিকে তাকালো। কি আগে বলে দিলে আমি তো আর এভাবে বোরিং টাইম স্পেন্ড করতাম না, তাই না? আহানা ব্যাগ নিয়ে হাঁটা ধরল। শান্ত উঠে জ্যাকেটটা টেনে ঠিক করে দৌড়ে আহানা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা আপনার? চিৎকার করে মানুষ ডাকবো? ডাকো না, কে মানা করেছে? তোমার চিৎকার, আমি এসেছি, আর কেউ আসবে না। আহানা নিচের দিকে তাকিয়ে আবারও কাঁদা শুরু করে দিল। কাঁদলে কাঁদুক, আমার কিছু না, কিন্তু থুতনির উপর তিলটারও পানি গড়িয়ে যায় কেন? আর ব্যাপারটা আমি কেন সহ্য করতে পারতেছি না? শান্ত হাত উঠিয়ে আহানার হাত ধরে বলল, কি হয়েছে সেটা খুলে বলতে? আহানা কালকে কথা মনে পড়তে গা কেঁপে উঠল। শান্তর টাচে হাত জুড়ে টান দিয়ে ছাড়িয়ে নিল সে। পিছিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। আমি সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই তোমার এমন করে কান্নার কারণ কি? কেন? জেনে কি করবেন? আপনার কি তাতে? একটা মেয়ে রাস্তায় কাঁদলে সেটা আপনার কি যায় আসে? শান্ত এগিয়ে এসে আহানার দু হাত ধরে টেনে বলল, কি বললে? রাস্তার মেয়ে? নিজেকে রাস্তার মেয়ে বলতে লজ্জা করে না তোমার? কেন লজ্জা করবে? সত্যি কথাই তো বললাম, আমি রাস্তার মেয়ে, যাদেরকে মানুষের সামনে ফেলেই ছিলে খেতে চায়। শান্তর চোখ মুহূর্তে রক্তবর্ণ ধারণ করলো। সে হাত ছেড়ে দিল আহানার। আহানা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে শান্তের দিকে তাকিয়ে। শান্ত একটা ঢোক গিলে চোখ নর্মাল করে আবারও আহানার দিকে তাকালো। কেন কাঁদছিলে? আমি সত্যিটা জানতে চাই। টেল মি। ড্যাম ইট। আপনি সত্যিটা জানতে চান, তাই না? জানতে চান, ঠিক আছে। আহানা এগিয়ে এসে শান্তের কাছে গিয়ে দাঁড়ালো। হাত দিয়ে কাঁধ থেকে জামা টেনে নিচে নামিয়ে ফেললো। হাতের আঁচড় দাগগুলো স্পষ্ট হয়ে আছে। দেখুন, এটা হলো সত্যি। শান্ত চুপচাপ আহানার হাতের দিকে তাকিয়ে আছে। তার নিজের হাতটা মুঠো করে আহানার জামা ঠিক করে আরেকদিকে ফিরে দাঁড়িয়ে পড়লো। ওড়নাটা ঠিক করতে করতে চলে গেল সেখান থেকে। আর একটিবারও শান্তের দিকে তাকালো না সে। শান্তের চোখ দিয়ে আগুন জ্বলছে। নিজেকে ঠিক করে বাইকে উঠে বসলো। বাইকে আয়নার তাকে দেখে সে নিজে চিনতে পারল না। চোখ মুখ দিয়ে আগুনের লাভা বের হচ্ছে মনে হচ্ছে। সে এখন কি করবে সে নিজেও জানে না। আহানা পিউকে পড়িয়ে আকাশদের বাসার দিকে আস্তে আস্তে যাচ্ছে। ভয় করছে খুব। যাওয়ার সময় ছেলেগুলোকে দেখল না সে। আসার সময় তাদের আবারও দেখে আহানা থেমে গেল। আজ কী করে বাজবে? বিকাল 5:30 বাজে মনে হয়। তেমন লোকও নজরে পড়তেছে না। ছেলেগুলো দাঁত কেড়ে ছেয়ে আছে ওর দিকে। আহানা নড়তেছে না। কী করবে সেটা হাজার ভাবনায় মাথা ঘুরে যাচ্ছে তার। 5 মিনিট দাঁড়িয়ে থেকে ঢোক গিলে হাঁটার জন্য পা বাড়াতে একটা রিকশার সামনে এসে পড়ল। আপা, যাবেন নাকি?
রিকশায় একটা ছেলে বাচ্চা মেয়ে বসে আছে। সে বলল তার একা বাসা যেতে ভয় করে। আহানা যেন তার সাথে ওঠে। আহানা কোনো ভাড়া দিতে হবে না, এই সুযোগ আল্লাহ দিয়েছে আমাকে বাঁচানোর জন্য। আহানা আর ৭-৫ না ভেবে রিকশায় উঠে পড়ল। মেয়েটা হাত চেপে ধরে আছে সে। রিকশাটা ছেলেগুলো সামনে দিয়ে যাওয়া ধরতে ছেলেগুলো পথ আটকালো। আহানা কলিজা কাঁপতেছে, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। ছেলেগুলো আহানার হাত ধরে ওকে টেনে নামাতে সে রিকশার পেছনে কেউ একজন দেখে সবাই একসাথে রিকশার পেছনে তাকিয়ে রইল। তারপর হঠাৎ একটু পিছিয়ে গেল রিকশা ঘুরে রাস্তা মতো চলে যেতে থাকলো। আহানা বুঝতেছে না হঠাৎ ছেলেগুলো ওকে ছেড়ে দিল কেন। আহানা আল্লাহকে ডাকতে ডাকতে মেয়েটাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। মেয়েটা মেইন বাজারে আসতে নেমে গেল। তারপর আহানাকে টাটা দিয়ে একটা 3 তলা বাসার ভেতর ঢুকে গেল। আহানা নেমে নিতে রিকশাওয়ালা বলল মেয়েটা বাকি পুরো ভাড়া দিয়ে দিছে। আহানা যেন তার বাসার ঠিকানা দেয় তাকে সেখানে নামিয়ে দেবে। আহানা অবাক হয়ে হা বলে দিল। আজ তো বেঁচে গেলাম, কিন্তু কাল বাসায় ফিরে জানালার ধারে বসে আছে আহানা। বৃষ্টি আসবে মনে হয়। বাতাসের গতি বেড়েই চলেছে, আবার মাঝে মাঝে কমে, আবারও বাড়ে। উঠানের রোদের দেওয়া ওড়নাগুলো উঠতেছে বারবার। ক্লিপ না লাগালে হয়তো উড়ে যেত স্বাধীনভাবে। আহানা জানালায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখলো। আজ আর খায়নি সে, মন নেই, খিদা আছে। পরের দিন ভোরবেলা সে চিরা জামাটার দিকে তাকিয়ে আছে। আহানা এটা আজ পরতে হবে, গায়েটা তো ধুয়ে দিয়েছি, কিন্তু ছিঁড়া জামাটা কী করব? জামাটা পরে নিয়ে ওড়না ভালো করে পেঁচিয়ে জায়গাটা ঢেকে নিল সে। তারপর বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফট থেকে বেরিয়ে দেখলো শান্ত ওর বাসার দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আহানা একবার তাকিয়ে মিষ্টিদের বাসার ভেতরে চলে গেল। মিষ্টিকে পরিয়ে বের হয়ে দেখলো শান্ত দরজার বাইরে এখনো হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট। আহানা সিগারেটের দিকে তাকিয়ে দেখতেছে। তারপর ওর নজর গেল শান্তর হাতের দিকে, হাতে ব্যান্ডেজ করা। আহানা ব্রু কুঁচকে তাকিয়ে আছে সেদিকে। শান্ত ব্যাপারটা খেয়াল করে হাত লুকিয়ে আরেক দিকে তাকিয়ে সিগারেট খাওয়া মন দিল। আহানা কিছু না বুঝে হেঁটে চলে আসলো সেখান থেকে। ভার্সিটিতে এসে ক্যাম্পাসে বসে আছে সে। ভেবে যাচ্ছে আজ নিজেকে কী করে বাঁচাবে। কী রে, গরমের মধ্যে অন্য এমন চাদরের মতো করে পড়েছিস কেন? খোল না, আমার শীত করছে। বৃষ্টি হাওয়ায় পরের দিন আমার শীত লাগে, এটা আবার কেমন কথা? রূপার কথা। আহানা কোনো জবাব দিল না। আহানা এখন শান্তের দিকে তাকিয়ে আছে, আর শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে। আহানা শান্তের এমন চাহনি দেখে চোখটা নামিয়ে নিল। কিরে শান্ত, তুই আবার মারপিট করেছিস না? তাহলে তোর হাতে ব্যান্ডেজ কেন? হকি খেলেছি তাই হাতে লেগেছে। শান্ত ভাই সহজ হকি খেলে না, যখন খেলে তখন বিপক্ষ দলের হার আস্ত থাকে না। তা কার সাথে হকি খেলেছিস? কলেজে পড়ুয়া কিছু নিব্বার সাথে। বেঁচে আছে তো? কোন হসপিটাল এখন? এদের হসপিটাল ভর্তি করাটাই টাকা দিয়ে এসেছি। হসপিটালে ভর্তি করাইনি, টাকা দিয়ে এসেছি। তুই পারিসও বটে, তা এমন রাগ ঝাড়লি কেন? কি করেছে? যা করেছে তা আমার সহ্য হয়নি, তাই মেরেছি। তোর থেকে জীবনে ঠিকঠাক প্রশ্নের জবাব পাই না আমরা। শান্ত হাতে ব্যান্ডেজ খুলে ফেলে দিল। কাল রিকশাওয়ালাকে সে পাঠিয়েছিল, আর বাচ্চা মেয়েটা হলো তমালের বোন। তমালকে ফোন করে ওর বোনকে এনে রিকশা বসিয়ে আহানার কাছে পাঠিয়ে দিয়েছিল, সব শিখিয়ে পড়িয়ে। কাল পুরোটা সময় শান্ত আহানাকে ফলো করেছে। ছেলেগুলো যখন আহানার রিকশা আটকিয়েছিল ঠিক তখনই শান্ত শিওর হয়ে গেছে এরাই তারা যারা আহানার গায়ে আঁচড় দিয়েছে। তারপর তারা আহানাকে আবারও ডিস্টার্ব করতে যাবে। তখনই রিকশার পেছনে শান্তকে দেখতে পেল, হাতে হকি স্টিক। শান্ত যখন জ্যাকেটে খুলতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেগুলো শান্তকে দেখে থেমে গেল, কারণ সে ইশারা করেছিল আহানাকে যেতে দিতে। আহানা চলে যেতে শান্ত হকি স্টিক দিয়ে 5 জনের মধ্যে একজন করে গলা টেনে টেনে জিজ্ঞেস করতে আহানার হাত ধরতে গিয়েছিল কে। একজন সামনে এসে বলল আমি করেছি। তো কি করবে? শান্ত তার হাত ধরে ঘুরাতে হাতটা বাঁকা হয়ে গেল তার। সে নিচে বসে চটপট করতে লাগলো যন্ত্রণা। শান্ত জাস্ট হাতটা ঘুরিয়ে দিয়েছে, যার কারণে হাতটা হাড় নড়ে গেছে। আর বাকিরা দৌড়ে পালাতে যেতে শান্ত ওদের সামনে গিয়ে দাঁড়ালো। খুব ভালো করে বুঝিয়ে দিল 5 জন যে আহানাকে কিভাবে সম্মান করতে হবে। আহানা সব দায়িত্ব তাদের ওপর দিয়ে দিল। শান্ত এটাও বলল আর কোনোদিন আহানার কোনো সমস্যা হলে, এবার তো হাত পা ভেঙে দিয়েছে, পরের বার মাথা ফাটিয়ে দিবে। শান্ত ইফ আই এম নট রং, তুই এসব আহানার জন্য করেছিস? কামন নওশাদ, আমি ওর জন্য কেন করব? আমি এলিনার জন্য করেছি। ও আচ্ছা। আহানা কৃষ্ণচূড়ার গাছটার নিচে এসে উপরের দিকে তাকিয়ে আছে। উপর থেকে ফুল এসে তার মুখে পড়তেছে। আহানা চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো। এই অনুভূতিটা হঠাৎ খেয়াল করলো আর ফুল পড়তেছে না। চোখ মেলতে দেখলো শান্ত তার মুখের ওপর হাত দিয়ে রেখেছে।
আহানা চমকে শান্তের দিকে ফিরে তাকালো। ফুলগুলো কিউট তাই না? দেখো না, সব তোমার আশেপাশে পড়ে, আমি হাত দিলে আমার হাতে পড়ে না, তাই বুদ্ধি করে তোমার মুখের ওপর হাত দিয়ে এই এতগুলো ফুল কালেক্ট করতে পারলাম। আহানার কিছু বলল না, সোজা হাঁটা ধরলো। তারপর থেমে পিছনে ফিরে শান্তের হাতের দিকে তাকালো। শান্ত হাতটা পকেটে ঢুকিয়ে লেকের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে ততক্ষণে। আহানা সেখানে আর থাকলো না বেশিক্ষণ, চলে আসলো সেখান থেকে। আজ আবারও আকাশদের বাসায় যাচ্ছে সে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, যাওয়ার পথে দেখা হলো। বুক কেঁপে যাচ্ছে, কি করব এখন আমি? ছেলেগুলো অসহায়ের মতো আহানার দিকে তাকিয়ে আছে, একজনের হাতে ব্যান্ডেজ, আরেকজনের পায়ে, আরেকজনের গায়ে। আহানা নিচের দিকে তাকিয়ে চলে গেল। ওমা, কেউ কিছু বলল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে আহানা কেটে পড়ল সেখান থেকে। আসার সময় আকাশের বাসা থেকে বের হতেই দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। 5টা ছেলের মধ্যে যে আহানার হাতে আঁচড় দিয়েছে সে দাঁত কেলিয়ে বলল, আপু রিক্সায় ওঠেন, আপনার বাসায় পৌঁছে দেবে। আহানা ভয় পেল, কারণ এটা তাদের ষড়যন্ত্র হতে পারে। আহানা হেঁটে চলে যেতে লাগলো। ছেলে চোখ বড় করে আহানার সামনে এসে মাটিতে বসে পড়ে বলল, আপু প্লিজ রিক্সায় ওঠেন, আপনাকে সোজা বাসায় দিয়ে আসবে। না দরকার নেই আপু প্লিজ, আপনার পায়ে পড়ে আমি। আপু আল্লাহর কসম, আমি আর জীবনেও আপনার ক্ষতি করব না আপু। আহানা চোখ তুলে পাশ দিয়ে হেঁটে চলে গেল। ছেলেটা মাথায় ঘাম মুছতে মুছতে আবারও আহানার সামনে গিয়ে বসে আহানার পা ধরতে যেতে আহানা পিছিয়ে গেল। প্লিজ রিক্সায় উঠুন প্লিজ, আপনার কোনো ক্ষতি কেউ করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আজ আপনি রিক্সায় না উঠলে আমার মাথা ফেটে যাবে। মানে? না কিছু না, আপনি প্লিজ রিক্সায় উঠুন, ভাড়া আমি দিয়ে দিচ্ছি। আহানা ছেলেটার জন্য রোড ক্রস করতে পারছে না, শেষে বাধ্য হয়ে রিক্সায় উঠল। রিক্সায় বসে ভাবতেছে ছেলেটার এমন কেন করতেছে, পথে আর কোনো বিপত্তি আসেনি। আহানা ঠিক মতো বাসায় ফিরে আসলো, বুঝতেছে না এমনটা কেন হচ্ছে তার সাথে। ছেলেগুলো কোনো প্ল্যান করছে না তো আমাকে ফাঁসানো? না, এরকম ভাবে চলতে পারে না। রান্নাঘরে এসে এসব ভুলে গিয়ে হাসলো আহানা, কারণ কাল সে বেতন পাবে পিউ আর আকাশের মায়ের থেকে। কাল নতুন মাসের 1 তারিখ, কি ভালো লাগতেছে। সে টাকা তো তারেক রহমানকে দিয়ে দিতে হবে, আবার তাও ভালো, আমাকে তো আর বাসা থেকে বের করে দিতে পারবে না, এটাই অনেক। ওমা, কাঁচামরিচ শেষ, শুধু ভাত আর নুন আছে। মরিচের গুঁড়ো 1 চামচ ভাতে ছিটিয়ে খেতে বসলো সে। চালও তো কমে এসেছে, চাল কিনবো কী করে? হাতে 1 পয়সাও নেই, যা কাল পাবো পুরোটাই তারেক আঙ্কেলকে দিয়ে দিতে হবে। কানের দুল এগুলো বিক্রি করে 20 টাকা দিয়ে আবারও 2 কেজি চাল পাবো, কিন্তু কথা হলো ওই ছেলের জন্য আমি বিক্রি করতে পারবো না। 100টা প্রশ্ন করে আর শেষে কথা থেকে আমার দুলটা এনে হাজির করে ফেলে। উফ, ভোরে উঠে রেডি হয়ে বের হলো আহানা। কাল ওই ছেলেটার কথা মনে পড়ে হাসতে হাসতে যাচ্ছে সে। মনে হয় জিন ধরেছে ছেলেটাকে, তাই আর মেয়েদের ডিস্টার্ব করার জায়গায় পা ধরতে আসে। আহানা হাসতে হাসতে মিষ্টিদের বিল্ডিংয়ের ভিতরে গেল। শান্ত বারান্দা দাঁড়িয়ে আহানার হাসি স্পষ্ট দেখতে পেয়ে সেও হাসলো। দূর থেকে হানা আশা দেখে যায়, ছেলেগুলোকে একদিন চা খাওয়াবো, আমার কাজ করে দিচ্ছে ভালো মতন। আহানা মিষ্টিকে পরিয়ে বের হয়ে শান্তের বাসার দরজার দিকে তাকালো। শান্ত দরজা আটকিয়ে ওপাশে দাঁড়িয়ে আছে, আহানা দরজার এপাশে আর ওপাশে শান্ত। দুজন দুজনকে দেখছে না, কিন্তু দুজনের মনের ভিতরে একই অনুভূতি। আহানা চলে গেলে ওখান থেকে শান্ত গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আগে সকাল 10-11টা ছাড়া তার ঘুম ভাঙতো না, আর এখন কিনা ভোর 6টায় উঠে যায়। আনবিলিভেবল। হ্যাঁ জানি, আনবিলিভেবল। তুমি মজা নিতে সোমা, নওশাদ রিয়াজা সূর্য মজা নেয়, আর তুমি বাকি ছিলে। হুঁ, শুনো, আমি কিন্তু এবার বাবাকে দেখতে যাব, আর তোমাকেও। তোমার কবরে আমি রজনীগন্ধা ফুল দিয়ে আসবো। তোমার তো প্রিয় ফুল সেটা, তাই না? মায়ের ছবির হাত বুলোতে বুলোতে কথা বলে যাচ্ছে সে। আর কি লাগবে বলো? গোলাপি চুড়ি আনবো, পরবে? তোমার তো খুব প্রিয় ছিল। বিবাহ বার্ষিকীর দিন বাবা যখন অফিস থেকে আসতো তখন তোমার জন্য গোলাপি চুড়ি নিয়ে আসতো। তোমার নাকি সবচেয়ে প্রিয় ছিল সেই রঙের সে মুগ্ধতা। তোমার জন্য এবার তোমার ছেলে নিয়ে আসবে। এসব মুখটা প্যাকাশি করে শান্ত কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, মা আমাকে ক্ষমা করে দিও, আমি বাবাকে ভালো রাখতে পারলাম না। বাবাকে তার নতুন স্ত্রী একটুও ভালোবাসে না। আমি পারলাম না তার পাশ থেকে তার ডেইলি ডিপ্রেশন দূর করতে। তারা আমাকে বের হয়ে যেতে বাধ্য করেছে। মা তুমি তো বুঝবা ব্যাপারটা, তাই না? আমার সাথে যেমন কথা বলো বাবার সাথেও কি বলো? রাগ করে থেকো না মা, বাবার সাথেও কথা বলিও। বাবার কোনো দোষ নেই, বাবা আজও আমাকে আর তোমাকে ভালোবাসে। পরিস্থিতির শিকার হয়ে আবারও বিয়ে করতে বাধ্য হয়েছিল তিনি।
চাকরি পেয়ে সবার আগে তোমার জন্য গোলাপি চুড়ি আর রজনীগন্ধা কিনে নিয়ে যাব, আর বাবার জন্য ক্রিম কালারের পাঞ্জাবি। ভালো হবে না? হবে। তুমি বেঁচে থাকতে তোমাকে আমি খুশি উপহার দিতে পারিনি যখন, এখন দিতে কি সমস্যা? আর এটাও জানি আল্লাহর কাছ থেকে তুমি কিভাবে সুখী হবে। তোমার কবরের পাশে আশ্রমে যত অনাথ শিশু আছে আমি সবাইকে পেট পুড়ে খাবার খাওয়াবো ইনশাল্লাহ। এতে করে দোয়া করবে তারা তোমার জন্য।